তাহলে তো খুব ভালো হবে ভাইয়া। আমার বাবাও যাবেন আমাদের সাথে। আমরা সবাই মিলে এবার অনেক মজা করব, তাই না পরশ? পরশ এসবে আগ্রহ দেখালো না, নিজেকে পুনরায় আয়নায় দেখছে। মেয়েটার মাঝে এমন একটা ভাব যেন এখানে কোথাও কেউ নেই, কোথাও কোনো শব্দ নেই, নিজেকে দেখা ছাড়া আর কোনো কাজও নেই। আর চোখে তাকে একবার আলগোছে পর্যবেক্ষণ করলো নয়ন। মেরুন রঙের শাড়িটায় শুভ্র রঙা মেয়েটাকে ভীষণ মানিয়েছে। কত স্নিগ্ধ লাগছে বাচ্চা মেয়েটাকে। নয়নের চোখ জুড়ে আসলো। তার চোখে দেখা সেরা অপরূপ সুন্দরী যেন তার সামনে দাঁড়িয়ে। ছেলেটা আনমনে বলে উঠল। অপূর্ব। আচমকা ওর এহেন কথা শুনে রাত্রিবিয়া অবুঝের মতন জিজ্ঞাসা করল। ভাইয়া কিছু বললেন? নয়ন তৎক্ষণিক মাথা চুলকাতে চুলকাতে মৃদু হেসে বলল। মানে ভাবি, তোমার ননদকে বলে দাও তো, তাকে অপরূপ সুন্দর লাগছে। সে যেন আয়নায় নিজেকে বারংবার না দেখে। ওই আয়নাও তার স্নিগ্ধ রূপ দেখে নিজেকে হিংসা করতে শুরু করবে। ওর কথা শুনে রাত্রিবিয়া সায় জানিয়ে বলল। আপনি একদম ঠিক বলছেন ভাইয়া, আমাদের পরশটা আসলেই সুন্দর। ওদের কথার মাঝে চটজলদি নিজেকে নিয়ে অভিযোগ করলো পরশ। তাচ্ছিল্য হেসে ততস্ত্র বলল। হ্যাঁ, আর এই সুন্দরী মেয়েদের কপালে দুঃখ বেশি থাকে। 4 আঙ্গুল কপালে 16 আত দুঃখ। কি লাভ এত সুন্দরে? মেয়েটার অভিযোগ শুনে তাকে নিজের সাথে আঁকলে নিল রাত্রিপ্রিয়া। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। সুখ দুঃখ সব মিলিয়েই তো আমাদের জীবন পরশ না। কোনো মানুষকে আল্লাহ চিরকাল দুঃখে রাখে না। দেখিস তোর জীবনেও এত এত সুখ আল্লাহ দিবেন, সেই দিন তুই আনন্দে কেঁদে উঠবি। এই দুর্দিনকে ধন্যবাদ জানাবি তুই। সেদিন কবে আসবে শুনি? জানতে চাইল পরশ। রাত্রি কিছু বলার আগেই নয়ন বলল। তুমি চাইলেই। এর মধ্যে ওদের দিকে এগিয়ে আসলো সাইমন চৌধুরী। নয়নকে দেখে ও দাঁত কেলিয়ে জিজ্ঞাসা করলো। কেমন আছো ব্রো? সাইমনের কথা শুনে ফাঁকা ঢোক গিলল নয়ন। এই ছেলেটাকে এখন দেখলেই তার ভয় লাগে। না জানি কোথায় কি বলে তার ইজ্জত মেরে দেয়। সেদিন যে বেজ্জতটাই না হলো। পুরনো সেই কথা মনে পড়তে সাইমনের দিকে কোলাকুল করার ভঙ্গিতে এগিয়ে গেল নয়ন। ছেলেটার কথায় জবাব না দিয়ে নয়ন আগে ভাগে তাকে ফাঁকে ফিসফিসিয়ে বলল। ভাই, সবার মাঝে তুই আমার ইজ্জতটা রাখিস। একেবারে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। আগের বারের মতো ওসব বইলা পুরোপুরি তুই আমারে খাইয়ে দিস না সাইমন। সেবার যা শুনিয়েছিস না, এখন তোরে দেখলেই আমার ভয় লাগে। ওর কথা শুনে শব্দ করে হেসে ফেলল সাইমন। হাসতে হাসতে ভয়ের তো পাংশুটে নয়ন খানকে আশ্বাস দিয়ে বলল। রিল্যাক্স ব্রো, যাও, কিছু বলবো না। এবার নয়ন যেন স্বস্তি পেল। সে ফোঁস করে শ্বাস টানল। কিছুক্ষণ পরই ওখানে উপস্থিত হলো সায়ন চৌধুরী। নয়নকে দেখে জিজ্ঞাসা করলো। কখন আসলি? মাত্রই। আচ্ছা, এবার জানিছে তোরা, আমরা এক্ষুনি বের হব। রাত তোমাদের হলো? হ্যাঁ হয়েছে। বলতে বলতে রুম থেকে পরশকে নিয়ে বের হলো রাত্রিপিয়া। একে একে ওদের সঙ্গে বের হলো পায়েল তানহ। বাড়ির 4 মেয়ে এক রঙের শাড়ি পরেছে আজ, একই রকম সেজেছে। একসাথে 4 মেয়েকে দেখে মুগ্ধ হলো রোকসানা চৌধুরী। বলল। মাশাআল্লাহ, ভারী মিষ্টি লাগছে আমাদের মেয়েদেরকে, কারোর বদনজর না লাগুক। তৎক্ষণাৎ ওদের তাড়া দিয়ে রায়হান চৌধুরী বলল। হয়েছে তোমাদের কথাবার্তা, এবার বের হও দেখি। ওরা সবাই গাড়িতে বসে আছে, তোমাদের অপেক্ষা করছে। ওরা কেউ আর কোনো কথা বাড়ালো না। সবাই ততস্থ পায়ে ছুটে গিয়ে বসলো নিজেদের নির্দিষ্ট গাড়িতে। মুহূর্তেই শো শো করে চৌধুরী বাড়ির গেটের সামনে থেকে ছুটলো চকচকে 8টি কার। আগে পিছে গার্ডের মধ্যে রয়েছে চৌধুরী পরিবার। একটুখানি সুখের সন্ধানে ওরা সব ছেড়ে ছুড়ে ছুটলো। তবে মিটে মিটা মনোজগহরণ একটি ভোর। প্রিয়তম পুরুষের চওড়া প্রশান্ত বক্ষস্থলে মাথা রেখে ঘুমিয়ে আছে রাত্রিপিয়া। নেতা সাহেব ঘুমন্ত প্রিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে মনোমুগ্ধকর নয়নে তাকিয়ে আছে তার লচনে। কত স্নিগ্ধ সরল একটি মায়াবী মুখ। এই মুখটার দিকে তাকালেই সায়ন চৌধুরী ভুলে যায় নিজের সমস্ত দুঃখ যন্ত্রণা। শত ব্যস্ততার মাঝে ভুলে বসে নিজেকে। তাকে দেয়া সৃষ্টিকর্তার সেরা উপহার এই মেয়েটা।
এই মেয়েটাই হচ্ছে সায়ন চৌধুরীর অর্ধাঙ্গিনী, যাকে মানুষটা অসম্ভব ভালোবাসে। বেপরোয়া সায়ন চৌধুরীর বিশেষ দুর্বলতা তার ব্যক্তিগত সুখ। এই মানুষটাকে নতুন করে আর কি নাম দেওয়া যায়? মুহূর্তেই সায়ন চৌধুরী নিজের ভাবনায় বিভোর হলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্কে অ্যালার্মের মতন বেজে উঠল দুটো শব্দ, সুখ পাখি, সুখ পাখি। মুহূর্তেই ঠোঁট এলিয়ে হাসল সায়ন চৌধুরী। আরও একটু নিজের সাথে আঁকলে নিল প্রিয়তম স্ত্রীকে। এরপর মেয়েটার ললাটে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিয়ে শুধালো, ওগো মোর মনোহরণী, তুমি আমার একান্তই ব্যক্তিগত অসুখ, আবার এই তুমিই আমার ব্যক্তিগত সুখ, আমার সুখ পাখি। সায়ন চৌধুরী নিঃশব্দে আবারও হাসল। তার ঘুম ভেঙেছে এই তো কিছুক্ষণ হলো। গতকাল রাতে আগে ভাগে কক্সবাজারে পৌঁছে যায় তারা। পরিবার সহ এখানকার সবচেয়ে আকর্ষণীয় ভিআইপি আবাসিক হোটেলে উঠেছে সায়ন চৌধুরী। 3টে দিন এখানেই থাকবে মন্ত্রী পরিবার। ঘুরবে, খাবে, সবাই মিলে আনন্দ করবে। এখানে কারোর কোনো কর্মব্যস্ততা নেই, তারা নেই। তবু গতকাল রাতে তেমন কোথাও বের হয়নি ওরা। আশেপাশে একটু ঘুরছে। এরপর বড়সড় একটি রেস্টুরেন্টে সবাই মিলে ডিনার করেছে। কয়েক ঘন্টা প্লেন জার্নিতে বড়রা একটু ক্লান্ত, তাই সালাম চৌধুরী জানালো, আচ্ছা, আর কারো কোথাও যেতে হবে না, রাত অনেকটা হয়েছে, এবার সবাই ঘুমিয়ে পড়ো। আগামীকাল ভোরে উঠে আমরা সবাই একসঙ্গে সাগর পার বের হব। ছোট বড় সবাই তার কথা বিনা বাক্যে মেনে নিল। ওরা ঘুমাতে গেল যে যার নির্দিষ্ট কক্ষে। এর আগে কথা ছিল ভোর 5টা-6টার মধ্যে সবাই যেন ওঠে, কিন্তু এখন অলরেডি 6টা বেজে গিয়েছে। রাত্রিপ্রিয়া গতকাল এসে সেই যে ঘুমিয়েছে, এখনো ঘুম ভাঙেনি তার। চৌধুরী গৃহের এতদিনের বিভীষিকাময় এক তোপের মুখোমুখি হয়ে ভালো ঘুম হয়নি মেয়েটার। আজ কত দিন চারপাশে একরাগ সুখ সুখ অনুভূতি পেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। এই সবটা নীরবে বুঝলো সায়ন চৌধুরী। তাই তো প্রিয়তমা স্ত্রীর এরকম শান্তির ঘুমটা নষ্ট করতে ইচ্ছা হলো না ওর। পাশ থেকে নিজেও উঠছে না, কেননা রাত্রিপ্রিয়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমোচ্ছে। পাছে সে উঠলে নড়াচড়া পেয়ে যদি বইয়ের ঘুমটা ভেঙে যায়, এই ভেবেই সায়ন চৌধুরী নড়ল না, উঠলও না। দুনিয়া গোল্লাই যাক, পৃথিবী ভেসে যাক, তবুও এখান থেকে নড়বে না সায়ন চৌধুরী। যতক্ষণ না বইয়ের ঘুম ভাঙে, সে ততক্ষণ এইভাবেই অর্ধাঙ্গিনীর সুখ হয়ে থাকবে। শুভ্ররঙা এই কক্ষের মাঝে শুভকর সায়ন চৌধুরী এই গম্ভীর ভালোবাসা আরও একবার সাক্ষী হয়ে রইল জড়বস্ত আবাসিক হোটেলটি। 4 দেওয়ালের এই আবদ্ধ কক্ষের মাঝে কোনো এক পুরুষের মনোমুগ্ধকর ভালোবাসা দেখে রাত্রিকে খানিকটা ঈর্ষা করলো যেন কক্ষের জড়বস্তুরা। ওরা নিজেদের মাঝে যেন বলাবলি করছে, সেই অদৃশ্য অকল্পনীয় কথা যেন অবলীলায় পড়ে নিল সায়ন চৌধুরী। ছেলেটা তৎক্ষণিক জড়বস্তুর মতন ব্যঙ্গ করে বলল, আমার বউ শুধু ভাগ্যবতীই নয়, রূপবতীও। সায়ন চৌধুরীর শব্দ নিয়ে গাঢ় আসক্তি অনুভূতির মাঝে কক্ষের খোলা থাই গ্লাসকে বেদ করলো এক ফালি রৌদ্রুর। ওরা আটঘাট বেঁধে তৎক্ষণিক জানলার লাগানো শুভ্র রঙা পর্দার ফাঁক ফোকর থেকে এক চিলিক রোদ এসে জুড়ে বসলো সায়ন চৌধুরীর অর্ধাঙ্গিনী আখি পল্লবে। আকস্মিক রোদের ছাট চোখে মুখে পড়ার ফলস্বরূপ চোখ মুখ কুঁচকে ফেলল রাত্রিপ্রিয়া। নড়ে চড়ে উঠল মেয়েটা, যা দেখে সায়ন চৌধুরী দুষ্টু বালকদের ন্যায় রোদকে তাড়ানোর বৃথা চেষ্টা করলো। হাত দিয়ে মাছি তাড়ানোর মতন করে বলল, হুস হুস, এই যা যা, তোরা পরে আসিস ভাই, এখন যা তো। দেখছিস না আমার বউ ঘুমাচ্ছে? আমার ঘুমান্ত প্রিয়াকে তোরা কেউ বিরক্ত করছিস? তোরাও না আমার সুখে ভাগ বসাতে আসলি। দুষ্টু রোদ, তোদেরকে আর কোনো কাজকর্ম নাই ভাই? পরের সুখ সহ্য হয় না তাই না? চলে, তোদের জ্বললেই আমার চলে। এবার যা তো। সায়ন চৌধুরীকে অসম্পূর্ণ অগ্রাহ্য করে রোদের কিরণ বাড়ল। আরো এক ফালি রোদ এসে ওদের দুজনকে আষ্টপৃষ্ট করে জড়িয়ে নিল। রোদের প্রখরতা বাড়তেই চোখ পিটপিট করে তাকালো রাত্রিপ্রিয়া। নিজেকে প্রিয় পুরুষের বাহু ধরে আবদ্ধ পেয়ে মুচকি হাসল। আবেশে প্রিয়তমাকে জড়িয়ে শক্ত আলিঙ্গন দিল। প্রশান্তির পুনরায় চোখ বন্ধ করে নিল মেয়েটা, যা দেখে সায়ন চৌধুরী শুভ্র হেসে শুধালো, সুপ্রভাত মনোহরণী। রাত্রিপ্রিয়াও ঘুমু ঘুমু জড়ানো কণ্ঠে শুধালো, সুপ্রভাত নেতা সাহেব। তা কেমন ঘুম হলো আপনার? দারুণ, আর একটু ঘুমাই। আবার
হ্যাঁ তো এরকম একটা উষ্ণ বুকে নিজেকে জড়িয়ে রাখতে পারলেও ভালো লাগে। আপনি কাছাকাছি থাকলে না আমার ভালো লাগে। নেতা সাহেব, আপনি আমার চোখের শান্তি, আমার মনের শান্তি আপনি। ওভাবে চোখ বন্ধ করে মোলায়েম কণ্ঠে বলল রাত্রিপিয়া। সায়ন চৌধুরী হাসল। পরপর কিছু একটা ভেবে দুষ্টু হেসে ও বলল, ওটা না হয় বুঝলাম, কিন্তু ম্যাডাম, আপনি কি এখানে সারাদিন ঘুমিয়ে থাকতে এসেছেন? আর কিছু করবেন না? কি করব? সবাই যা করে। কি করে? কেন? রোম্যান্স। রোমাঞ্চকর পরিবেশে এসেও আমাদেরকে রোমান্স কিছুই হবে না বউ। তুমি নিরামিষ হলেও তোমার কিন্তু নেতা সাহেব টেস্টি আমিষে ভরপুর। বলছিলাম কি, চলো আমরাও শুরু করি। এতক্ষণ ঘুম ঘুম চোখে মেয়েটা অবুঝের মতন প্রশ্ন করে যাচ্ছিল। সেই সুযোগ কাজে লাগালো সায়ন চৌধুরী। হঠাৎ নেতা সাহেব অদ্ভুত দুষ্টু কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই রাত্রিপিয়ার এতক্ষণের ঘুম টুম ছুটে গেল। সে তড়াক করে চোখ খুলল। নেতা সাহেবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মাথার কাছে একটা ছোট্ট বালিশ ছুঁড়ে মারল ওর গায়ে। নিজের বিছানায় অন্য পাশে চলে গেল। তৎক্ষণাৎ এক হাতে বালিশটা ধরে ফেলল সায়ন চৌধুরী। অন্য হাত দিয়ে পিছন থেকে ধরল বইয়ের বারান্ত শাড়ির আঁচল। চটজলদি প্রিয়তমার দিকে দুষ্টু চাহনি দিয়ে এগিয়ে গেল। যেতে যেতে মোহনীয় কণ্ঠে শুধালো, কি হলো, তুমি পালাচ্ছ কেন? ছি অসভ্য! নেতা সাহেব, আপনি তো দারুণ দুষ্টু। দিনে দুপুরে বউয়ের আঁচল ধরে টানটানি করছেন, ছাড়ুন। কি? জনগণের সমৃদ্ধ ঐশ্বর্যপূর্ণ নেতা সায়ান চৌধুরীকে তুমি অসভ্য বলছো মনে হবে? অসভ্য দুষ্টু যখন বললেই, এবার এই দুষ্ট আর অসভ্যতামি নেতা সাহেবের অসভ্যতামিটা তোমাকে সহ্য করতেই হবে। বলতে বলতে রাত্রিপিয়াকে ধরে কায়দা করে নিজের ওপর ধাক্কা দিয়ে শুয়ে দিল। অনাকাঙ্ক্ষিত ধাক্কার ফলস্বরূপ মেয়েটা ঠাঁই হলো সায়ন চৌধুরীর বক্ষস্থলে। তাকে নিজের বুকে আঁকড়ে ধরল সায়ন চৌধুরী। মুহূর্তেই তাদের চোখাচোখি হলো। একে অপরের সাথে দৃষ্টি হলো স্থির। তন্মধ্যে দুষ্টু বালকের ন্যায় প্রিয়তমা স্ত্রীর সিল্ক শাড়ি বেঁধে নগ্ন মসৃণ কোমরে হাত রাখল সায়ন চৌধুরী। নেতা সাহেবের হাতে গভীর স্পর্শ পেয়ে সহসা কেঁপে উঠল রাত্রিপিয়া। শরীরের সৃষ্টি হলো মৃদু মৃদু কম্পন। আঁখি পড়ল ধীর গতিতে বুঝে আসলো। মুখ থেকে শব্দরা হারিয়ে গেল। নেতা সাহেবের সন্নিকটে থেকে পাওয়া স্পর্শের টালমাটাল হয়ে পড়ল এতক্ষণে ছটপটে মেয়েটা। তার শ্বাস প্রশ্বাসের গতি বাড়ল। দেহ মনে বাড়ল তীব্র ছটপটানি। বিয়ের এতগুলো দিন মানুষটার সাথে পেরিয়ে গেল, অথচ এখনও তার নেতা সাহেবের স্পর্শে বেহাল অবস্থা পড়ে যায় রাত্রিপিয়া। মেয়েটার এই অনুভূতি ঠিক প্রথম রাতের মতন গাঢ়। বইয়ের ছটপটানি দেখে দুষ্টু হাসল সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ বইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কিছু বলল। এতে লজ্জা বাড়ল মেয়েটার। খিচে বন্ধ করে রাখলো চোখ, অন্য পাশে ফিরিয়ে নিল মুখ, বলল, ছি অসভ্য লোক। সায়ন চৌধুরী টলল না। ধীর গতিতে তার মনোহরণীকে অদূরে এক প্রণয়ের নিমন্ত্রণ জানালো। বেপরোয়া পুরুষটি মত্ত হয়ে পড়ল তার মনোহরণীতে। নিঃশব্দে মেয়েটার চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। ধীর গতিতে এগিয়ে আসলো ছটপটে মেয়েটার ওষ্ঠের কাছাকাছি। হুট করে বইয়ের কাঁপা কাঁপা ওষ্ঠজোড়া দিকে নজর পড়ল তার। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে উন্মুক্ত পুরুষটি নিজের ঠোঁট এগিয়ে নিল, অপর ঠোঁটজোড়া আঁকড়ে ধরার প্রয়াস চালালো। এরই মধ্যে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাত্রিপিয়া। লাফিয়ে সরে গেল ওখান থেকে। পরপর নেতা সাহেবের দিকে তাকিয়ে দুষ্টু হেসে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। হুট করে এই ঘটনায় ভড়কে গেল সায়ন চৌধুরী। সবকিছু বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। দুষ্টু বয়ের চাল ধরতে পেরেই তড়ি ঘরে করে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। তৎক্ষণাৎ তার রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিয়ে মুখের ওপর ওয়াশরুমের দরজা আটকে দিল রাত্রিপিয়া। এতে কিছুটা ক্ষিপ্ত হলো সায়ন চৌধুরী, তবু ওয়াশরুমের দরজার ধাক্কা দিয়ে আদুরে কণ্ঠে ডাকতে লাগলো বউকে। দরজা খোলো রাত, জান প্লিজ। আমাকে আর অশান্ত বানিয়ে তুমি পালাচ্ছ, এটা কিন্তু অন্যায় হচ্ছে। এভাবে ভালো হচ্ছে না কিন্তু। তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই কক্ষের দরজায় টোকা দিল সালাম চৌধুরী। একবার ডাক দিল। সায়ান। তারপর পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া চৌধুরী পরপর ডাকলো ওদের, বলল, ও সায়ন, ও রাত, তোমরা এখানে ঘুমাচ্ছ? আমরা সবাই সেই কখন থেকে অপেক্ষা করছি তোমাদের। তাড়াতাড়ি উঠে পড়ো তো, বেলা পড়ে যাচ্ছে বাবা।
আমাদের বের হতে হবে। থেমে গেল সায়ন চৌধুরী, নিজের এতক্ষণের আবেদনময়ী বাড়ানো হাত গুটিয়ে নিল। এতে আরও মেজাজ চটে গেল তার। তৎক্ষণাৎ সে তপ্ত কণ্ঠে আফসোস নিয়ে বিড়বিড় করে শুধালো, আব্বু আম্মু তোমরাও না, আসার আর সময় পেলে না, এক্ষুনি আসতে হলো। এভাবে হুটহাট আসলে পরে তো আফসোস করবা। কিন্তু মুখে বলতে পারলো না সেসব। বাবা মাকে কি আর এই ধরনের রহস্যময়ী কথা বলা যায়? সায়ন চৌধুরী পর মুহূর্তে মনের দুঃখ মনেই চাপা রাখলো। শান্ত কণ্ঠে বাবা মাকে জানালো, আমরা উঠে পড়েছি আম্মু, সবাই আর একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি। ওনার আর কিচ্ছুটি বলল না। দুজন নিঃশব্দে সরে গেল। নেতা সাহেবের বিড়বিড় করা আফসোস শুনতে পেয়ে বিজয়ে হাসল রাত্রিপিয়া। এই গোপন রহস্যময়ী কথা সে শুনেছে। ওর হাসি থামছেই না। মেয়েটাকে এত হাসতে দেখে সায়ন চৌধুরী মৃদু রাগ দেখিয়ে টেনে টেনে শুধালো, খুব মজা লাগছে না? খুব হাসি পাচ্ছে। ঠিক আছে, হাসো, শুধু একবার তোমাকে আমি হাতের কাছে পাই, এর শোধ আমি দ্বিগুণ ভাবে তুলে নিব। মাইন্ড ইট জান। রাত্রিপিয়া মুখ বাঁকালো। সায়ন চৌধুরী ভোতা মুখে বসে রইল কিয়ৎক্ষণ, নিজেকে সামলিয়েও নিল। এরপর কেউ আর এই বিষয়ে কথা বাড়ালো না। দ্রুত দুজন ফ্রেশ হয়ে নিল। ঝটপট তৈরি হয়ে সবার কাছে চলল ওরা। এরপর সবাইকে নিয়ে একসঙ্গে নাস্তা করে বের হলো সাগর পাড়ে। ওদের সবাইকে একসঙ্গে কত সুন্দর লাগছে। দূর থেকে মন্ত্রীর পরিবারকে পর্যবেক্ষণ করে লোকজন বলছে, সারি সারি সবুজ ঝাউবিতি পাহাড়, ঝর্ণা আর নরম বালির মাঝে দীর্ঘ অপরূপ সৈকত কক্সবাজার। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জনের সাথে হিমেল হাওয়ার মনোমুগ্ধকর এক পরিবেশ। নৈসর্গ সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এটি। এখানকার সময়টা এখন বিকেল। ধীরে ধীরে এতক্ষণে সূর্যের প্রখরতা কমে গিয়েছে। দুপুরে বিশ্রাম শেষ, চৌধুরী পরিবারের সবাই একসঙ্গে পাবলিক বিচে হাঁটতে বের হয়েছে। ওদের আগে পিছে কিছুটা দূরে দূরে রয়েছে গার্ডস। সানাম চৌধুরী সর্বোপরি সেফটি দিয়ে এখানে এসেছেন। নিজেও বেশ সতর্ক রয়েছেন যাতে পরিবারের কারো কোনো ক্ষতি না হয়। এর মাঝে ওদের সময়টা দারুণ কাটছে। ছোট বড় সবাই প্রাণ খুলে হাসছে। সমুদ্রের পাড়ে আসলে কি আর কারোর মন খারাপ থাকে? সমুদ্র মনকে প্রশান্ত করে। বলা হয়ে থাকে, সমুদ্রের সামনে গেলে মনের দুয়ারও সমুদ্রের মতন উন্মুক্ত হয়ে যায়। ওদের বেলায়ও তাই হলো। ওরা ভুলে গেল নিজস্ব আপন দুঃখ, মেতে উঠল আনন্দে। এই তো সমুদ্রের নরম বালিতে হাঁটছে ওরা। দূর থেকে ক্ষণে ক্ষণে ধেয়ে আসছে শোষো বাতাস, ছুঁয়ে দিচ্ছে ওদের দেহ মন। সমুদ্র নিজস্ব কলরব গর্জন শুনতেও বেশ লাগে। মাঝে মধ্যে সমুদ্রের ছোট বড় নীল জলরাশির ঢেউ এসে পা ভিজিয়ে দেয়, আবার আপন কদিতে চলে যায়। ক্ষণে ক্ষণে ঢেউয়ের সাথে সাথে ঝিনুক শামুক ছুটে আসে। চিকচিক করা নরম বালিতে ঝিনুকগুলো নিজস্ব আলো ছড়িয়ে নিজেদের দিকে মানুষকে আকর্ষণ করে। প্রকৃতির এই বহুরূপী সৌন্দর্য দেখে আনন্দে চঞ্চল হয়ে উঠল মেয়েরা। এর মধ্যে আবারও সমুদ্রের বড়সড় একখানা ঢেউ এসে ভিজিয়ে দিল ওদের সবাইকে, যা দেখে রাত্রিপিয়া পায়েল পরশতানা সমুদ্রের গর্জনের মতন খিলখিল করে হেসে উঠল। পর মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে লাফিয়ে উঠল। মেয়েদের হাসি দেখে চোখ জুড়িয়ে গেল তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীর। ওনারাও ওদের সঙ্গে হাসতে হাসতে একজন অপরজনকে জানালো, দেখো দেখো আপা, বাদরগুলো একসাথে কিভাবে লাফালাফি করছে। ছোট জায়ের কথা শুনে তানিয়া চৌধুরী মৃদু হেসে আবার বলল, হ্যাঁ রে, কত সুন্দর লাগছে আমাদের মেয়েগুলোকে। ওদের হাসি হাসি মুখ দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। ছোট, আমাদের সুখী আর কোনো পথ নজর না পড়ুক। ওদের কথার মাঝেই হুট করে রাত্রিপিয়া ঝলমলে দাঁত বের করে আবদার জুড়ে বসল। তানিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, ও মামুনি, তোমার ছেলেকে একটু বলো না আমাদের আরো দূর সাগর পাড়ে নিয়ে যেতে। ওই দেখো দেখো, ওখানে কত ঝিনুক পড়ে আছে। আমরা আঁচল ভরে ঝিনুক কুড়াবো আর ভিডিও করব। ওর সঙ্গে তাল মিলিয়ে বাকিরাও। এর মধ্যে সায়ন চৌধুরী বাদ সেজেছে। মায়ের জবাবের আগেই ছেলেটা গম্ভীর কণ্ঠে বারণ করলো। বলল, না না, ওখানে এখন যাওয়া ঠিক হবে না, ওদিকে ঢেউয়ের প্রখরতা বেশি।
একেবারে ভিজে যাবে সবাই। শেষ বিকেল, এখন ভিজলে ঠান্ডা লেগে যাবে। তোমাদের বরং আমি আগামীকাল দুপুরে ওখানে নিয়ে যাব। যা শুনে এতক্ষণ চঞ্চল মুখখানা চুপসে গেল রাত্রিসহ সকলের। দুপুরে গিয়ে কি করবে? তখন প্রচুর রোদ থাকে, তখন কি ছবি ভালো আসবে? শেষ বিকেলেই তো ছবি ভালো আসে। এই নিয়ে মেয়েদের নীরব আহাজারি। এর আগেও একবার সায়ন চৌধুরীকে জানিয়ে বিশেষ লাভ হয়নি। সে হোটেল থেকে আসার পথেই বারণ করে দিয়েছে, এই সময় ভেজা যাবে না, কোনোভাবেই না। এমনিতেও দুপুরে বিচের জলে ওরা বেশ সময় নিয়ে ভিজেছে, বারবার ভিজলে ঠান্ডা লাগবে না? সেই চিন্তা করে মুখরিত হাসিগুলোর উপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করল সায়ন চৌধুরী। আর এই নিষেধাজ্ঞা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হলো না। মেয়েদের ভোতা মুখ দেখে আনোয়ার চৌধুরী ওদের সুপারিশ করে শুধালো, আয়ান যাক না, কিছু হবে না। সায়ন চৌধুরী কিছু বলার আগেই তার বাবা সালাম চৌধুরী ও আনোয়ার সাহেব একজোট হয়ে জানালো, এই মন খারাপ করো না সোনামণিরা আমার, চলো চলো আমরা তোমাদের ওখানে নিয়ে যাব। সায়ান বারণ করলেই হলো নাকি? আমাদের সাথে চলো তোমরা, আমরাও 3 ভাইও তোমাদের সঙ্গে ঝিনুক করাবো। তৎক্ষণিক আনন্দে পুলকিত হয়ে উঠল ওরা। তানা তো হাত উঁচু করে জোরে সোরে এক চিৎকার করলো। সায়ন চৌধুরীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তৎক্ষণিক মেয়েদের নিয়ে খানিকটা দূরে চলে গেল সালাম চৌধুরী, রায়হান চৌধুরী ও আনোয়ার সাহেব। যা দেখে ফুস করে শ্বাস ছাড়ল সায়ন চৌধুরী, তবে কিচ্ছুটি বলল না। ওদের আনন্দ আর হাসি মুখটা দেখার জন্যই তো এত আয়োজন। থাক না, মেয়েগুলো না হয় নিজেদের মতন আনন্দ করুক। সে আর বাধা দিল না, নিজেও ওদের সঙ্গে গেল না। দূর থেকে দাঁড়িয়ে কেবল ওদের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ওর পাশে দাঁড়িয়ে থাকা সাইমন ও নয়ন মিনমিন করে বলল, মানে সায়ান, আমরাও একটু ওদিকে যাই। সায়ন চৌধুরী জবাব দিল না কোনো। সাইমন ও নয়ন ওর জবাবের অপেক্ষাও করল না। দুজন হন্তদন্ত হয়ে কিশোর বালকের ন্যায় যোগ দিল ওদের সাথে। মেয়েরাও বাবাদের ভরসারত এক হাত ধরে আনন্দে মেতেছে, ক্ষণে ক্ষণে লাফাচ্ছে, ছোটাছুটি করেই ঝিনুক কুড়াচ্ছে। বৃদ্ধ বাবার যেন আজ মেয়েদের সঙ্গে বাচ্চা হয়ে গেল। তাদের বয়স 50-60-এর কোঠা থেকে নেমে 6-এ পরিণত হয়েছে। ওদের থেকে খানিকটা দূরের পাশাপাশি দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে তানিয়া চৌধুরী, রোকসানা চৌধুরী ও সায়ন চৌধুরী। এদেরকে বিভিন্নভাবে ছবি ও ভিডিও করে দিয়েছে একজন ফটোগ্রাফার। ওনাকে ঢাকা থেকেই সঙ্গে করে আনা হয়েছে। ফটোগ্রাফের যুবক ছেলেটা দক্ষ হাতে চৌধুরী বাড়ির বিষাদের মাঝে তৈরি হওয়া মধুর এই সময়টাকে স্মৃতির অ্যালবামে যোগ করার দায়িত্ব পালন করেছে। গোধূলি সূর্যটা নিভু নিভু, ধরনের বুক থেকে সূর্যের কিরণ ধীরে ধীরে নিভে যাচ্ছে। নিয়মমাফিক একটু একটু আধার এসে আঁকড়ে ধরেছে পৃথিবী। আধো আলো অন্ধকারের মাঝে সাগর পাড়ের দৃশ্যটা দারুণভাবে ফুটে উঠেছে। প্রাকৃতিক চোখ ধাঁধানো এই সৌন্দর্য উপভোগ করতে জোড়ায় জোড়ায় কাপলরা হাত ধরাধরি করে ভিড় জমিয়েছে সাগর পাড়ে। বেশিরভাগ পর্যটকরা এখন বাইরে, আশেপাশে বেশ ভিড়। তবু সবাই নিজেদের মতন করে কিছু সুন্দর মুহূর্তকে উপভোগ করছে। সন্ধ্যার এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগেও সামিল হলো চৌধুরী পরিবার। বিকেলের সময়টা তাদের ভীষণ আনন্দে কেটে, এখনো তাদের সেই খুশির রেস যায়নি। পরশ মেয়েটার মনটাও বেশ ফুরফুরে। সে ঘুরে ঘুরে মুগ্ধ চোখে দেখছে সব, এক একটা দৃশ্য দেখছে আর বিস্ময় নিয়ে বলছে, অপূর্ব অপূর্ব, সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। পরপর মেয়েটা বিমোহিত হয়ে নিজেকে প্রকৃতির মাঝে তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ল। সে সবার থেকে কিছুটা দূরে গিয়ে একাকী এলোমেলো পায়ে হেঁটে হেঁটে উপভোগ করছে পৃথিবী। এতে সূর্যের লাল আভা বারংবার ছুঁয়ে দিচ্ছে তাকে, শোষ বাতাস এসে উড়িয়ে দিচ্ছে খোলা চুল। এতে যেন মেয়েটার আসল সৌন্দর্য ফুটে উঠেছে। ওর মায়াবী মুখটা নজর কাড়া চিত্র ছড়িয়ে দিচ্ছে আশপাশ। এ যেন দক্ষ হাতে আঁকা কোনো শিল্পীর ক্যানভাসে সোনার কন্যা। দূর থেকে এক প্রকৃতিপ্রেমী কন্যার সৌন্দর্য দেখে বিমোহিত হলো একজোড়া চোখ। মুহূর্তেই চোখের মালিকের বক্ষস্থল হলো টালমাটাল। তার চোখের দৃষ্টি গাঢ় হলো, স্থির হলো মেয়েটার মাঝে। এই মুহূর্তে এই মেয়েটাকে গাঢ় চোখে যুবকটির নিকট রূপকথার কোনো অপসরের মতন লাগছে।
এইরকম মেয়ে সে এর আগে কখনো দেখেনি। তার চোখ জুড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ লোকটা আনমনে আত্মতৃপ্তি নিয়ে বলে উঠল, বিউটিফুল বিউটিফুল। কি অদ্ভুত! এক পুরুষের কাছে অবহেলিত হওয়া মেয়েটাও পৃথিবীর কোনো এক মহান পুরুষের চোখের শান্তি। এই যে সেই অদ্ভুত চোখ জোড়ার মালিক নয়ন খান, তার চোখে এই মেয়েটাই বিশ্ব সুন্দরী। ওর মানসিক তৃপ্তি। দূর থেকে প্রেয়সীর ভয়ঙ্কর এই রূপ দেখে আনমনেই তার সন্নিকটে এগিয়ে আসলো নয়ন। যতটা না সুখনবাব নিয়ে এসেছিল ছেলেটা, প্রেয়সীর কাছাকাছি এসে তার সে সুখ পরিণত হলো বেদনায়। কেননা হুট করেই এতক্ষণের চঞ্চল মেয়েটা উদাস হয়ে দাঁড়িয়ে গেল। তার আক্ষি পল্লবে চিকচিক করছে জল। তবে কি মেয়েটা কাঁদছে? হ্যাঁ, তাই তো। এত সুখের মাঝে থেকেও হুটহাট আমাদের কিছু আপন দুঃখ এসে কড়া নেড়ে যায় বক্ষস্থলে। এরপর আমাদের ক্ষণিকের সুখটা পরিণত হয় একঘেয়েমি বিষাদে। পরশেরও বেলায় তাই। সে একাকী নিঃশব্দে কাঁদছে। এ কান্না দুঃখের। এর মধ্যে আলগোছে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল নয়ন। পাশাপাশি দূরত্ব রেখে হুট করেই বলে উঠল, অপ্সরার দিনলিপিতে তাহার বিরহের পরিসমাপ্তি কতদূর? নাকি অপ্সরা এই বিরোধের ইতি টানবে না কবু? সে কি জানে না বিরহ বেশি দিন বক্ষস্থলে পুষতে নেই? ভালো থাকার অধিকার তারও আছে। মোর অপ্সরা কি জানে পৃথিবীর কোনো এক শুদ্ধ পুরুষ তাকে পাওয়ার জন্য উন্মুক্ত এক বেপরোয়া? আকস্মিক কারো কথা শুনে চমকে উঠল পরশ। নিজের পাশে নয়ন ভাইকে দেখে তাড়াহুড়ো করে চোখ মুছে ফেলল। এরপর আনমনে জানতে চাইল, কে সেই শুদ্ধ পুরুষ নয়ন ভাই? এতে নয়ন হাসল কিঞ্চিত। ওভাবেই বুকে হাত বেঁধে শুধালো, আশেপাশে ভালো করে চোখ মেলে তাকাও মেয়ে, হতেও পারে তোমার সামনেই রয়েছে সে দাঁড়িয়ে। আমার সামনে তো একমাত্র আপনি দাঁড়িয়ে। তাহলে আপনি কি সেই মানুষ নয়ন ভাই? হলেও হতে পারে। কেন আমি হলে খুব ক্ষতি বুঝি? আপনি নিজেকে শুদ্ধ পুরুষ হিসেবে দাবি করছেন নয়ন ভাই? করছি। নয়নের কথা শুনে হুট করে হেসে উঠল পরশ। হাসতে হাসতেই তাচ্ছিল্যের স্বরে বলল, নারীকে প্রণয়ের বাঁধনে বাঁধার আগে অবধি সকল পুরুষই শুদ্ধ পুরুষ নয় নয়ন ভাই। তার কোলে কৌশলে যখনই নারী গোলে মম হয়ে যায়, ঠিক তখনই শুদ্ধ পুরুষের রং ও তামাটে হয়ে যায়। ওরাও পরিণত হয় অশুদ্ধ পুরুষের। পৃথিবীতে শুদ্ধ পুরুষ বলতে কি কিছু আছে নয়ন ভাই? মেয়েটার তাচ্ছিল্যের সাথে করা নিন্দাকে সম্পূর্ণ উপেক্ষা করল নয়ন, বরং দৃঢ়তা নিয়ে বলল, অবশ্যই আছে, থাকবে না কেন? এই যে আমাকে দেখো, আমি আমার নিজেকে শুদ্ধ পুরুষ বলে আখ্যায়িত করেছি। একজন শুদ্ধ পুরুষ হিসেবে যতগুলো গুণ থাকা দরকার সবগুলোই আমার মধ্যে আছে। আমি নিজের কাছে নিজে অনেক বেশি সৎ। কজন পুরুষ আজকাল নিজের মাঝে সততা নিয়ে বাঁচতে পারে বলো তো? নিজেকে নিয়ে এরকম আত্মবিশ্বাস, আত্মতৃপ্তি সহকারে সবাই বাঁচতে পারে না, যা আমি পারছি। আর একটা কথা কি জানো কচি? কি? শোনো, আমি যেমন সৎ তেমনি আমার ভালোবাসাটাও খাঁটি। ছেলেটা ধীর কণ্ঠে বলা কারো অবিশ্বাসের কিছু কথোপকথন শুনে চমকে উঠল পরশ। বিস্ময় নিয়ে চটজলদি তাকালো নয়নের মুখ পানে। ছেলেটা তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টি স্বাভাবিক নয়, অন্যরকম, অদ্ভুত। তার এই চোখ অন্য কিছু বলছে, যা তৎক্ষণাৎ পড়ে ফেলল পরশ। তার নারী মন ঠিকই ধরে ফেলল নয়নের না বলা কিছু কাব্য। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পরশ। মুহূর্তে মেয়েটা শান্ত কণ্ঠে শুধালো, বুঝে শুনে কেউ কাউটার ভেতর পা রাখে নয়ন ভাই? রাখে, বলছি। অসম্ভব। এ চাওয়া কি কবু আমাদের পূর্ণ হয়? সবার হয় কি জানি না, তুমি চাইলেই আমাদের হবে। অসম্ভব। সম্ভব। নয়ন ভাই, জি। এরকম আবদার আর কখনো করবেন না প্লিজ। আমি ভাঙাচোরা রিক্ত শূন্য এক মানবী। নতুন করে আপনাকে দেওয়ার মতো অবশিষ্ট কিচ্ছুটি নেই আমার।
আমি আর কোনো পুরুষকে নিজের সন্নিকটে চাই না। তাছাড়া আপনি আমার থেকেও ভালো কিছু ডিজার্ভ করেন নয়ন ভাই। তবুও আমার এই ভাঙাচোরা মানুষটাকেই লাগবে। আমি অপেক্ষা করব। তোমার যদি নয়নের কথা মাঝপথে অসম্পূর্ণ রয়ে গেল। ওদের কথোপকথনের মাঝে কোথা থেকে যেন সাইমন ছুটে আসলো। ব্যস্ত কণ্ঠে পরশকে বলল, পরশ, তুই এখানে? আমি এতক্ষণে তোকেই খুঁজছিলাম। পরশ অল্প হেসে জানতে চাইল। কেন ভাইয়া? সাইমন পরপর ওদের দুজনকে হাস্যোজ্জ্বল মুখে প্রস্তাব রাখল। ও পরশ, সাগরের স্পিড বোটে উঠবি। নয়ন ভাই, আপনি যাবেন? আমি যাব। সাইমনকে এই সময় এখানে আসতে দেখে সূচক শব্দ করল নয়ন। ওর কথার কোনো জবাব দিল না সে, বরং বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, ওরে শালা সম্বন্ধী, এরা ভুল সময় এন্ট্রি নিবেই। এদিকে আমার লাইফের গুরুত্বপূর্ণ জিনিস হারাই যাচ্ছে, আর ও আসছে। নয়ন ভাই, ভোটে উঠবেন? আরে বেটা, তোর মনে রং লাগছে? তুই একা গিয়ে চল। তুই কেন ভুল সময় আমাদের মাঝে ঢুকে পড়বি? বোঝা আমারে। নয়নকে নিজের সাথে বিড়বিড় করতে দেখে সাইমন ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, কিছু বলবেন নয়ন ভাই? নয়ন ধরা পড়া চোরের মতন বোকা বোকা হেসে বলল, না, কি বলবো? ও, আপনি যাবেন আমার সাথে? এখন সন্ধ্যা হয়ে গেছে না? আরে বেশি দূর যাব না, চলেন। ও পরেশ, চল ঘুরে আসি। এর মধ্যে আবার পায়েল এসে হাসি হাসি মুখে জানালো, সাইমন ভাই, আমিও যাব। অনাকাঙ্ক্ষিতভাবে গোপন প্রেয়সীর আবদারে খুশিতে গদগদ হয়ে উঠল সাইমনের বক্ষস্থল। সেদিন রাতের পর থেকে তাকে বেশিরভাগ সময় ইগনোর করে চলেছে পায়েল। সে কথা বলতে গেলেও সূক্ষ্মভাবে এড়িয়ে যেত বারংবার। আজ হঠাৎ তার এই আবদার অপ্রত্যাশিত ছিল সাইমনের জন্য। এই উছিলায় যদি তার প্রেয়সীকে কিছুক্ষণের জন্য নিজের সন্নিকটে পাওয়া যায়, সেই আশায় ছেলেটা তৎক্ষণিক জানালো, চল। কিন্তু সাগর পাড়ে এসে এক বাতল বিপত্তি। এখনকার স্পিড বোটগুলো খুব ছোট, চালক সহ একটাই 3 জন করে ওঠা যাবে, আর ওরা মানুষ হলো 4 জন। সবাই একসঙ্গে একটাই উঠতে পারবে না। তাই সাইমন 2টা বোট ভাড়া করার সিদ্ধান্ত নিল। এরই মধ্যে বাদ সেদে পরশ জানালো, আমি যাব না। যা শুনে নয়নও সঙ্গে সঙ্গে বলল, আমিও যাব না। সাইমন, তুই আর পায়েল আপাতত ঘুরে আয়। আমরা বরং আগামীকাল সবাই একসঙ্গে বেরোবো। সাইমনের কথা বাড়ালো না, একটিবার ওদের জোরও করলো না, বরং ওরা না যাওয়াতে সে মনে মনে বেশ খুশি হয়েছে। সাইমন আর দেরি করলো না, ভালো দেখে একটা স্পিড বোট ভাড়া করে নিল। পায়েলকে নিয়ে এগিয়ে গেল সেদিকে। এর মধ্যে চালক বোট স্টার্ট করে ডাকছে ওদের। সাইমন তৎক্ষণিক দক্ষ পায়ে উঠে দাঁড়ালো, কিন্তু পায়েল ত্রাসে দাঁড়িয়ে আছে কিনারায়। বোটটা সাগরের ঢেউয়ের সাথে সাথে কেমন দুলছে। একা একা উঠলে নিশ্চয়ই এখন সে সাগরের জলরাশির ভিতর পড়ে যাবে। এরপর জীবনটা এখানেই শেষ। ভয়ার্ত মেয়েটার দিকে তৎক্ষণিক শক্তপোক্ত একখানা হাত বাড়িয়ে দিল সাইমন। বলল, ধর। পায়েল বিনা বাক্যে চট জলদি ধরল তার সাইমন ভাইয়ের বিশ্বস্ত হাতখানা। তার এতক্ষণের ভয় নিমিষেই কেটে গেল। সে জানে এই হাত ভরসার হাত। এই হাত যতক্ষণ থাকবে পায়েল অক্ষত। পায়েল শক্ত একখানা হাতের সাহায্যে উঠে দাঁড়ালো বোটে। দাঁড়ালো ওরা পাশাপাশি। সাইমন ভাই শক্ত হাতে তার কোমল হাতখানা আঁকড়ে ধরেছে। পায়েলের ভীষণ ভালো লাগছে। এই মানুষটার কাছাকাছি পাশাপাশি আসলেই আজকাল অদ্ভুত এক সুখ অনুভূতি হয় তার মাঝে। পায়েল নিজ ভাবনায় বিভোর হয়, ভুলে যায় সময়ের স্রোত। আজও হলো তাই। পায়েল যখন নিজ ভাবনায় বিভোর, ঠিক তখনই তার হাত ছেড়ে দিল সাইমন। পায়েলের ঘোর কাটলো, মনক্ষুণ্ণ হলো। মনে মনে বলল, হাতটা ছাড়লেন কেন সাইমন ভাই? এভাবেই তো বেশ লাগছিল। কিন্তু তার এই কথা মুখে প্রকাশ পেল না। এসব কি বলা যায়? তার লজ্জা করবে না? আর সাইমন ভাই বা কি ভাববে? পায়েল চোরা চোখে বারবার তাকাচ্ছে সাইমন ভাইয়ের হাতের দিকে, কিন্তু লোকটা ঘুরিয়ে ফিরিয়ে ঝাবনের দিকে তাকিয়ে আছে। কখন বা আকাশে দেখছে, তার দিকে একটিবারও তাকাচ্ছে না। তবু সে ভিতর ভিতর চায় সাইমন ভাই তার হাতটা ধরুক।
ধরে রাখো খুব শক্ত করে। মেয়েটার ভাবনার মাঝেই নিঃশব্দে তার হাতখানা পুনরায় মুঠোবন্দি করে নিল সাইমন। অথচ তার দিকে একবারও তাকালো না মানুষটা। চমকালো পায়েল। তবে কি তার মনে ভাষা পড়ে ফেললো সাইমন ভাই? ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! দুনিয়ার সমস্ত লজ্জার আবির্ভাব এসে ছুঁয়ে দিল পরশকে। মেয়েটার অবয়ব জুড়ে রক্তিম বর্ণ ধারণ করলো। মেয়েটা নতজানু হয়ে কেবল অনুভব করছে সাইমন ভাইয়ের সাথে কাটানোর সেরা মুহূর্তটাকে। আলকোচে তীক্ষ্ণ শক্তির সাহায্যে সবটাই পর্যবেক্ষণ করলো সাইমন। নিঃশব্দে হাসলো, আনমনে বলল, পায়রা, তোর হাতটা সারা জীবন এভাবে ধরে রাখার অধিকার দিবি আমায়? তার বাক্যস্বর এতটাই ধীর ছিল যে পায়েলের কান অব্দি সে পৌঁছালো না। তারও আর শব্দ করে এই অধিকার চাওয়া হলো না। কোনো এক জড়তা এসে বারবার থামিয়ে দেয় সাইমনকে। দুটো মানবী চুপি চুপি গভীরে অনুভূতির পূর্ণতা আদৌ কি পাবে কখনো? নাকি কোনো এক ঝড় এসে তছনছ করে দেবে সব? তীক্ষ্ণ অনুভূতি নিয়ে একটি চাঁদ রাত, জোছনার রাতে রূপলি আলোর নিচে পাটি বিছিয়ে সাগর পাড়ে আড্ডার আসর বসিয়েছে চৌধুরী পরিবার। তার সামনে রয়েছে নানান প্রকারের মুখরোচক খাবার। চাঁদের আলোয় গায়ে মেখে সমুদ্রের গর্জন শুনে ওরা উৎফুল্ল সবাই। ঢেউর গর্জন মৃদু বাতাসের সাথে জোছনায় মাখামাখি, কি বিমুগ্ধ পরিবেশ! এই চমৎকার একটি জায়গায় ওদের আড্ডা বেশ জমেছে। জাঁকজমকপূর্ণ এই আড্ডা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। এমার্জেন্সি কল এসেছে, কথা বলছে সে। অথচ তার দৃষ্টি পুরোপুরি অটল রাত্রিপিয়ার মাঝে। রাত্রিও মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। নেতা সাহেব সুযোগ বুঝে বউকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করছে, কাছে ডাকছে, এদিকে এসো। কিন্তু রাত্রি যাবে না। সে মুখ বাকি ইশারায় বোঝালো পারবো না। এতে ক্ষিপ্ত হলো সায়ন চৌধুরী। এখানে আসার পর থেকে বউটাকে কাছেই পাচ্ছে না সে। সারাক্ষণ মেয়েটা তার থেকে পালি থাকছে। এরকম মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে এসে কই একটু রোমান্স করবে, তা না, মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে সায়ন চৌধুরী শয়তানি এক হাসি দিল। তার মাথায় দুষ্টু বুদ্ধি ভন করছে, বউ কাছে আনার টেকনিক। এরপর রাত্রিকে আর ডেকে সময় নষ্ট করলো না, বরং বউ তার দিকে তাকালেই চোখ টিপ দিচ্ছে, নয়তো মাঝে মধ্যে উড়ন্ত কিস ছুড়ে দিচ্ছে। এতে লজ্জায় জড়সড়ো হয়ে যায় রাত্রি। চোখ গরম করে তাকিয়ে নীরবে শাসন করে প্রিয়তম পুরুষকে। তবু দূর থেকে লুকোচুরি দৃষ্টি বিনিময় হচ্ছে দুজোড়া চোখে চোখে। যত সময় পার হচ্ছে নেতা সাহেবের দুষ্টুমি বাড়ছে। এতে রাত্রি ব্যয় ভয় বাড়ল। বাবা, মামা, মামি সহ কত মানুষ এখানে, কেউ যদি এসব দেখে ফেলে? নির্লজ্জ লোকটার তো লজ্জা নেই, কিন্তু তার তো আছে। তবু তার থামাথামির নাম নেই। নিজের ইজ্জত বাঁচাতেও বদ লোকটার উপর একরাশ ক্রোধ নিয়ে উঠে দাঁড়ালো রাত্রিপিয়া। সবার মাঝ থেকে নিঃশব্দে এগিয়ে গেল একটা দফারফার উদ্দেশ্যে। যা দেখে বাঁকা হাসলো সায়ন চৌধুরী। তার কথা শেষ হয়েছে, তাই ফোন কানের কাছ থেকে নামিয়ে তৎক্ষণিক পকেটে ভরে নিল। অগ্নিমূর্তি ধারণকৃত বউকে নিজের কাছাকাছি দেখে দাঁত বের করে খোঁচা দিয়ে শুধালো, কে জানি বলছিল সে নাকি আর এখানে আসবে না। এখন দেখছি আমার বউ নিজে নিজে লুকিয়ে জামাইয়ের কাছে এসেছে। আদর চাই, সোহাগ চাই। বাব্বা, এতটুকু তর সইছে না? তুমি আমাকে এত ভালোবাসো বউ। তুমি যে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারো না, এটা আমি আগেই ধারণা করেছিলাম। আমিও তোমাকে ভালোবাসি বউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। নেতা সাহেবের কথা শুনে এবার যেন শরীর জ্বলে উঠল রাত্রিপিয়ার। সে ততস্ত্র পায়ে এগিয়ে আসলো, আলগোছে স্বামীর বাহু ধরে কটমট করে শুধালো, এই কি সমস্যা আপনার? সায়ন চৌধুরী মৃদু হেসে চট জলদি পাজা কোলে তুলে ফেলল রাত্রিপিয়াকে। আকস্মিক স্বামীর আচরণে ভরকে গেল রাত্রিপিয়া। টু শব্দটিও করতে পারছে না সে। পিছনে ওরা সবাই। শব্দ পেয়ে যদি সবাই এদিকে তাকিয়ে তাদের এই অবস্থা দেখে, মা নিজত কিচ্ছু থাকবে না। তাই দাঁতে দাঁত চেপে সহ্য করছে রাত্রিপিয়া। সায়ন চৌধুরী মুচকি হেসে তৎক্ষণিক পা চালিয়ে ওখান থেকে কিছুটা দূরে গেল। পরিবারের সবার আড়াল হলো। এখানে তাদের দিকে ওরা কেউ তাকাবে না, এমন একটা জায়গায় এসে দাঁড় করালো রাত্রিকে। পরপর অশান্ত মেয়েটিকে পিছন থেকে শক্ত হাতে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তেই তেতে উঠল রাত্রিপিয়া। নিজেকে ছাড়াতে ছাড়াতে অধৈর্য কণ্ঠে শুধালো,
অসভ্য লোক, আপনি এত নির্লজ্জ কেন? সায়ন চৌধুরী হাতের বাঁধন গাঢ় করলো, বইয়ের চুলে মুখ ডুবিয়ে ভাব শেষহীনভাবে জবাব দিল, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কি? দেখুন, আমার ছাড়ুন। আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে অশুভ বানিয়েছি? হ্যাঁ, এই তুমি আমাকে একটা চরম অসভ্যে পরিণত করেছো বউ। আমি তো আগে ভালো ছিলাম। আমি কিভাবে? ওই যে আমাকে তুমি ওসব শিখিয়েছো। সায়ন চৌধুরীর অদ্ভুত কথাবার্তা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল রাত্রিপিয়া। তৎক্ষণাৎ দিশাহারা হয়ে এক কামড় বসিয়ে দিল তার নেতা সাহেবের বাঁধনওয়ালা হাতে। বইয়ের বড়সড় এক কামড় খেয়েও টু শব্দটিও করল না সায়ন চৌধুরী, নড়ল না, বাঁধন এতটুকু ছাড়ল না, যা দেখে রাত্রিপিয়া কটমট কণ্ঠে শুধালো, ছি ছি নেতা সাহেব, আপনি এত জঘন্য অসভ্য লোক একটা। আপনি সারাক্ষণ আমায় লজ্জা দিত উস্তাদ। এই কি সমস্যা আপনার? হ্যাঁ। নিঃশব্দে হাসল সায়ন চৌধুরী। তৎক্ষণিক এক হাতে বইয়ের অগ্নিমূর্তি রাগি রাগি মুখটা নিজের দিকে চটজলদি ঘুরিয়ে টেনে টেনে জবাব দিল, বহুত সমস্যা। কি? বিস্মিত কণ্ঠে জানতে চাইল রাত্রি। সায়ন চৌধুরী মোলায়েম কণ্ঠে জানালো, এই যে তুমি আমার কাছে আসো না, পাশে বসো না, ভালোবাসো না, নিজের সাথে শক্ত আলিঙ্গনে জড়াও না, সারাক্ষণ আমার থেকে পালিয়ে পালিয়ে থাকো, আমার কি ভালো লাগে বলো? আমার তো তোমাকে ছাড়া এক মুহূর্ত চলে না, জানো না? আমি বউ প্রেমী মানুষ। তবে বউ ছাড়া কি ভালো থাকা যায়? সায়ন চৌধুরীর সরল উক্তি, যা শুনে স্তব্ধ বাক্যহারা রাত্রিপিয়া। মানুষটা কি পাগল? হ্যাঁ, তার জন্য বড্ড উন্মাদ। বিপরা সায়ন চৌধুরী। মানুষটা গাঢ় স্পর্শ, ঘন নিঃশ্বাস, গভীর প্রণয়ের সরল উক্তি শুনে জমে গেল রাত্রি। তার এতক্ষণের ছটপটানি মুহূর্তেই ভালো লাগায় পরিণত হলো। উড়ু উড়ু নেশালো নয়নে তাকালো প্রিয়তম পুরুষের মুখখানে। হুট করেই মেয়েটাকে আরেক দফা চমকে দিয়ে তার মসৃণ ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল সায়ন চৌধুরী। বিষময় সায়ন চৌধুরীর সাথে সাড়া দিল রাত্রিপিয়া। এদের দুজন যখন গভীর টালমাটাল অবস্থা, একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ, ঠিক সেই সময় খ্যাক খ্যাক করে কেসে উঠল কেউ। কারো উপস্থিতি টের পেয়ে ছিটকে দূরে সরে দাঁড়ালো সায়ন চৌধুরী ও রাত্রিপিয়া। ওদের সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে নয়ন, যা দেখে মেজাজ বিগড়ে গেল সায়ন চৌধুরী। কত কৌশল করে বউটাকে একটু নিজের কাছাকাছি আনলো সে, এখনো অবধি ভালো করে একটা চুমু দেওয়া হলো না। এরই মধ্যে ডিস্টার্ব। এদের যন্ত্রণায় আজকাল বউটাকে একটু আদর টাদরও করা যায় না। আশ্চর্য। পর মুহূর্তে সায়ন চৌধুরী দাঁতে দাঁত চেপে বলল, তুই? এতে নয়ন আরও এক দফা হেসে উঠল। পরপর ইনোসেন্ট ফেস করে শুধালো, আমি কিছু দেখিনি সায়ন, আমি কিছু দেখিনি। বিশ্বাস কর দোস্ত, তুই যে ভাবিকে কিস করছিলি, এসব আমি কিচ্ছুটি দেখিনি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে রাত্রিপিয়ার। ছিছি, এই সবটা হয়েছে ওই বদ লোকটার জন্য। এরপর শুধু তার কাছে আসুক অসভ্য লোকটা, একদম তাকে ছুঁতেও দেবে না রাত্রিপিয়া। পর মুহূর্তে কটমট চোখে একবার নেতা সাহেবের দিকে তাকিয়ে ততস্ত্র সেখান থেকে চলে গেল মেয়েটা। বইয়ের দিকে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল সায়ন চৌধুরী। পর মুহূর্তে নয়নের দিকে চোখ গরম করে তাকালো সায়ন চৌধুরী। এর মধ্যে নয়ন ভো ভো দৌড়, আর ওকে পায় কে? পর মুহূর্তে নিজের পায়ের জুতো খুলে সেদিকে ছুঁড়ে মারল সায়ন। নিজেও দৌড় দিল ওর পিছনে। যেতে যেতে বলল, শালা দাঁড়া বলছি তোকে, আমি পাই নাই শুধু। তুই আমার সংসার ভাঙলি, তোর তো বউ নাই, তাই তুই এসবের কি বুঝবি? হ্যাঁ, তুই আমার বন্ধু হয়ে বন্ধুর সুখ নষ্ট করলি। আচমকা দুটো তাগড়া যুবককে হইচই করে এলোপাথারি ছোটাছুটি করতে দেখে হক চোখে যায় চৌধুরী পরিবার। ওরা ঘটনা বুঝতে একে অপরের মুখ চাচাই করলো। একে অপরকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওদের? এর মধ্যে নয়ন দৌড়ে এসে থামলো আড্ডার ওখানে। নিজেকে আড়াল করলো বড়দের মাঝে। ছেলেটা হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে, বারবার বলছে, ভাই এবারের মতো মাফ করে দে দোস্ত। আর জীবনেও আমি তোর রুমা ওসবের ভেতর ঢুকে পড়বো না, গড প্রমিস। সায়ন চৌধুরী ওর পিছনে পিছনে এসে থামলো ওখানে। পর মুহূর্তে নয়নের কথা শুনে অগ্নি চোখে ওর দিকে তাকালো। পরপর ধুমধাম কয়েকটা কিল ঘুষি পড়ল নয়নের পিঠে।
আশেপাশের লোকজন অবাক হয়ে দেখছে ওদের। সবার সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এর মধ্যে ছেলে দুটোকে থামাতে থামাতে সালাম চৌধুরী শুধালো, কি হয়েছে? তোমরা দুজন এভাবে বাচ্চাদের মতো মারামারি করছিস কেন? থাম দেখি, শান্ত হ। ও নয়ন বাবা, কি হয়েছে? ছায়াম এত রেগে গেল কেন? নয়ন নিজেকে ছাড়িয়ে এক লাফ দিয়ে সালাম চৌধুরীর পাশে দাঁড়ালো। এরপর সে হাসতে হাসতে দাঁত বের করে বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, সায়ানের এর মধ্যে সায়ন চৌধুরীর বন্ধুর দিকে পুনরায় অগ্নি চোখে তাকিয়ে সাবধান করলো। মাঝপথে ছেলেটাকে থামিয়ে দিয়ে সে স্বাভাবিক কণ্ঠে শুধালো, তেমন কিছু হয়নি বাবা, বসো বসো, এটা আমাদের দুই বন্ধুর সিক্রেট। হাঁপ ছেড়ে বাঁচলো সবাই। বন্ধুদের সাথে কত রকমের রহস্যময়ী ঘটনা কথাবার্তা হয়, সেসব কি আবার সামনে বলা যায়? তাই এই বিষয়ে কেউ আর কিচ্ছুটি প্রশ্ন করলো না। ঘটনা থামাচাপা দিতে সবার হয়ে সাইমন হাসতে হাসতে বলল, তোদের দুই বন্ধু সিক্রেট নিয়ে পরে কথা বলিস, এখন বস তো। তোদের সবাইকে আমি একটা মজার গল্প শোনাই। সায়ন চৌধুরী ও নয়ন দুজনেই শান্ত হয়ে গেল। ওরা সবাই পুনরায় আবার বসলো গোল হয়ে। আগ্রহ নিয়ে শুনতে চাইলো সাইমনের মজার গল্প। সাইমন ইতিমধ্যেই শুরু করে দিল। ওর গল্পের শুরুটা শুনেই এক দফা হেসে উঠল সবাই। গল্পটা বেশ মজার। সবাই হাসলেও রাত্রপিয়া মোটাও হাসছে না। মেয়েটা জড়সড় হয়ে পায়েলের গা ঘেঁষে বসেছে। নয়ন ভাইয়ের মুখোমুখি হতে তার ভীষণ লজ্জা করছে, কিন্তু নয়ন সায়ন চৌধুরী বেশ স্বাভাবিক। ওরা হাসছে, মনোযোগ দিয়ে কথা শুনছে, সাইমনের গল্প শুনছে। এর মধ্যে সায়ন চৌধুরী চুপিসারে উঠে দাঁড়ালো, আশেপাশে তাকালো। সবাইকে এখানে দেখলো, পরশকে আড্ডার মাঝে দেখা যাচ্ছে না। অসুস্থ মেয়েটা গেল কোথায়? সায়ন চৌধুরী বিচক্ষণ চোখে চারপাশে তাকিয়ে বোনকে খুঁজতে লাগলো। না, আশেপাশে কোথাও মেয়েটা নেই। কৌতূহল দমাতে না পেরে এক পর্যায়ে সে মাকে জিজ্ঞাসা করলো, মা, পরশ কোথায়? মা তাৎক্ষণিকভাবে জানালো, পরশ ও রুমে বিশ্রাম করছে। এই তো কিছুক্ষণ আগে মেয়েটার সবার মাঝখান থেকে নিচে জমে গেল, বলে গেল শরীর খারাপ লাগছে, খানিকক্ষণ বিশ্রাম করবে। কেউ যেন তাকে বিরক্ত না করে। অসুস্থ মেয়েটা নেই বলে একটু শুয়ে থাকুক। সারাদিন তো আর কম লাফালাফি করেনি, তাই কেউ আর ওর সাথে গেল না, বিরক্ত করলো না। মাঠ থেকে খবর পেয়ে সায়ন চৌধুরী কাউকে কিছু না বলে তৎক্ষণিক ভিতরের দিকে রওনা হলো। যাদেরকে ছেলেকে থামিয়ে দিয়ে তানিয়া চৌধুরী বলল, সায়ন, তুই আবার কোথায় যাচ্ছিস? আসছি, তোমরা বসো। তানিয়া চৌধুরী আর বাধা দিল না। সবাই পুনরায় মনোযোগী হলো আড্ডায়। ঘুটঘুটে অন্ধকার রুম, বিছানা এলোমেলো অবস্থায় হাঁটুতে থুতনি ঠেকিয়ে নিঃশব্দে কাঁদছে পরশ। কি অদ্ভুত অসুখ তার! একবেলা আনন্দে কাটলে দুবেলা কেটে যায় বিষণ্ণতায়। এত হাসি আনন্দের ভিতর থেকেও নীরব কিছু যন্ত্রণা এসে তার বক্ষস্থল খামচাই ধরে। হু হু করে কেঁদে ওঠে ভেতরটা। প্রিয় মানুষের করা নিখুঁত অভিনয়, তার করার নিষ্ঠুরতা কিছুতেই ভুলতে পারছে না মেয়েটা। বারংবার তার করা অপমানগুলো কানে বাজে। এই মানুষটার নাম মনে করলেই এখন ঘৃণায় গা গুলিয়ে বমি আসে তার, তবু সে কাঁদছে। ওই মানুষটাকে ঘিরে তার সমস্ত ব্যথা, তবে এই ব্যথার ধরন ভিন্ন। এই যে নিজেকে প্রতিনিয়ত ঠকিয়েছে সে, দিনের পর দিন ভুল মানুষকে হৃদয়ের সাথে আটঘাট করে বেঁধেছে। এই যে নিজের সাথে করা এত এত অন্যায়, এসব কি করে ভুলবে সে? আজ সে হঠাৎ কাঁদছে কেন? এই কান্নার কারণ সে নিজেও জানে না, শুধু জানে তার ভীষণ কান্না পাচ্ছে। অনবরত কাঁদছে পরশ। কাঁদতে কাঁদতে একটা সময় হুট করেই আক্ষেপ করে বলে উঠল, তাকে ঘিরে আমার রঙিন কিছু ছোট্ট বড় স্বপ্ন ছিল, যেগুলো সাজাতে আমার অনেকগুলো দিন লেগেছিল। কিন্তু আমার এই স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিতে এক মুহূর্তও সময় নেয়নি অপর মানুষটা। হ্যাঁ, কি দোষ ছিল আমার? শুধু তো তাকে একটু ভালোই বেসেছিলাম। বলতে বলতে আবার কেঁদে উঠল পরশ। ঠিক সেই সময় অন্ধকার কক্ষের দোর খুলে ভিতরে প্রবেশ করলো কেউ। সাথে সাথে কক্ষের সব কটা বাতি জ্বলে উঠল। আকস্মিক বাতির আলো চক্ষুধয় পড়তেই নড়েচড়ে উঠল পরশ। তার সম্মুখে দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। ভাইকে দেখে তৎক্ষণিক মাথা নিচু করে নিল পরশ। নিজেকে সামলানোর নীরব চেষ্টা চালালো।
এর মধ্যে তার দিকে এগিয়ে আসলো সায়ন চৌধুরী। নিঃশব্দে বোনের পাশে বসে আদরে হাত রাখলো বোনের গালে। এরপর ধীর কণ্ঠে বলল, শোন, অনেক হয়েছে, কান্না থামা, চোখের জলটা মুছ। হয়েছে তো, চোখের জলটা আর পড়তে দিস না। এত কেঁদে কি লাভ বল? এই যে তুই সারাদিন অন্ধকার রুমটায় ঘাপটি মেরে দুই হাতে বিষাদ উড়াচ্ছিস, নিজেকে সবার থেকে আলাদা করছিস, আড়াল করছিস। বয়স কত তোর? কিসের এত দুঃখ তোর? নিজের প্রতি কেন এত অনীহা? প্রিয় মানুষ ছেড়ে গেছে, প্রিয়জন হারিয়েছে। আরে একটা জীবনে মানুষ কত আসবে যাবে, তুই জানিস না? মানুষ এমনই, ওরা আজকে বলবে ভালোবাসি, কালকে বলবে অবহেলা। এই যে বড় মিথ্যা অভিনয়, জীবন নিয়ে খেলা, এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তাই বলে কি জীবন থেমে থাকছে বল? শোন, ছোট্ট এই জীবনে এত অভিমান অভিযোগ পুষে কি হবে বল? কার জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস? প্রিয় মানুষের জন্য। আরে যে মানুষ তোকে ছেড়ে যাওয়ার আগে একটা বার তোর কথা ভাবে নাই, সে ছেড়ে গিয়ে কি আর তোর ভাঙা হৃদয়ে প্রলেপ দিতে আসবে? আসবে না। খোঁজ নিয়ে দেখ, ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে ছাড়াই দিব্যি থাকছে। ওরা যদি ভালো থাকতে পারে, তবে তুই কেন পারবি না? একবার চেষ্টা করে দেখ, তুইও ঠিক পারবি। শোন, অনেক হয়েছে, কাঁদিস না তুই। শান্ত হ এবার, চোখের জলটা মুছে ফেল। কি কান্না থামছে না? পুরনো স্মৃতি মাথা চাপা দিচ্ছে, কান্না দলা পাকিয়ে আসছে। আচ্ছা এদিকে আয়, আমার বুকে মাথা রেখে শেষবারের মতো কেঁদে নে। ভাইয়ের কথা শুনে ভাইকে তৎক্ষণিক জাপটে ধরল পরশ। হাও মাও করে ভাইয়ের বুকে কেঁদে কেঁদে বুক ভাসালো। তার মাথায় নিঃশব্দে স্নেহের পরশ দিচ্ছে সায়ন চৌধুরী। এক পর্যায়ে কান্না থামলো পরশের। নির্জীব হয়ে ভাইয়ের বুকে পড়ে রইল কেবল। যা দেখে সায়ন চৌধুরী জোরালোভাবে বলল, কি এবার হাঁপিয়ে গেছিস? নিজেকে ক্লান্ত লাগছে? এবার এদিকে আয়, আকাশের দিকে তাকা। দেখ, পূর্ণিমার চাঁদ কি সুন্দর চকচক করছে। আকাশে তো ওই একটা চাঁদ, চাঁদটাও তো একারে। তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে। ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস, সমুদ্রটাও তো একা। তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলাচ্ছে। তোর না পাহাড় পছন্দ? ও তো একা দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজেকে কেন তুচ্ছ মনে করছিস? তুই তো পাহাড়ের মতো শক্ত। মনটাকে একটু শক্ত করো, পুরনো সব স্মৃতি দূরে ঠেলে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে দেখে ভীষণ আফসোস করে। তুইও তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে তুই অসহায় নয়, তাদের ছাড়াই তোর চলে। শোন, তুই অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচ। পরশ, উঠ, আর নয় কান্না, এবার ঘুরে দাঁড়া। পরশ যেন ভাইয়ের কথায় শক্তি পেল, নিজের জন্য বাঁচার জন্য নতুন করে অনুপ্রেরণা পেল। মেয়েটা তৎক্ষণিক নিজে নিজেই উঠে দাঁড়ালো। চোখের সবটুকু জল ওড়না দিয়ে মুছে নিল অবলীলায়। এরপর শক্ত কণ্ঠে শুধালো, আজকের একটাই তো আমার শেষ কান্না, আমি আর কাঁদবো না ভাই। চলো ভাই, আমরা সমুদ্র দেখব। সায়ন চৌধুরী বোনের এই আকস্মিক পরিবর্তন দেখে আনমনে হাসল। বোনের এই শক্ত মুখে শক্ত চোখে এই কোন দুর্বলতার ছাপ? নেই কোনো অসহায়ত্ব। এইরকমভাবেই তো বোনকে পুনরায় গড়বে সে। এটা তো চাই সে, তার বোন নিজেকে শক্ত করুক, পাহাড়ের মতন শক্ত। তৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালো সায়ন চৌধুরী। বোনের হাত ধরে বলল, চল। মনকে নিয়ে পুনরায় সাগর পাড়ে এসেছে সায়ন চৌধুরী। পরিবার থেকে কিছুটা দূরে ওরা। এরই মধ্যে পরশ এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে জানালো, ভাই আমি একটু একা থাকবো। থাক। বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো সায়ন চৌধুরী। বোনকে একাকী সময় কাটানোর সুযোগ দিল। পরশ হাঁটছে, হেলেমলে পায়ে হাঁটছে। নিজেকে বড্ড হালকা লাগছে আজ, যেন তার কোনো দুঃখই নেই। মেয়েটা এই নির্জন রূপালী আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে নিজের সাথে প্রতিজ্ঞা করে বসলো, আমি কাঁদবো না, টলবো না আর কোনো কিছুতেই। আর কোনো পরিচিত দুঃখ নেই। আমার সকল পিছুটান ছিন্ন হয়েছে। এবার নিজেকে তৈরি করার পালা এসেছে। না না, পরশ আর দুর্বল হয়ে বাঁচবে না। সে স্ট্রং মা হবে, তার বাচ্চাকে আনবে পৃথিবীতে। ভয়াবহ এক প্রতিশোধও নেবে সে। তাকে ঠকানো প্রতিটি মানুষকে নিজে হাতে ভয়ঙ্কর শাস্তি দেবে সে। এরপরেও সে বাঁচবে, পরশ বাঁচবে, পরশ বাঁচবে, নতুন এক পরশ হয়ে বাঁচবে সে। পরশ বাঁচবে তার বাচ্চার জন্য এবং নিজের জন্য।
বেশ কিছু সময় পর বোনকে নিয়ে সবার মাঝে উপস্থিত হলো সায়ন চৌধুরী। বরস মেয়েটা এখন একদম ঠিকঠাক, নিজেকে কতটা নিখুঁতভাবে সামলে নিয়েছে। কে বলবে এই মেয়েটাই কিয়ৎক্ষণ আগেই অঝোরভাবে কেঁদেকুটে ভাইয়ের বুক ভাসিয়েছে। তাকে দেখে সেসব বোঝায় উপায়ন্তর নেই। পরশকে দেখে পায়েল ও তানিয়া চৌধুরী বসা থেকে ওর দিকে এগিয়ে আসলো। মা মেয়ের কপালে তৎক্ষণিক স্নেহময়ী হাত ঠেকিয়ে জানতে চাইল, এখন শরীরটা কেমন লাগছে মা? পরশ মাকে আলতো জড়িয়ে মৃদু হেসে বলল, ভালো আম্মু। ওরা সবাই এক হতেই এর মধ্যে সালাম চৌধুরী জানালো, রাত তো অনেক হয়েছে, এখন চলো সবাই মিলে ডিনার শেষ করি আমরা, তারপর না হয় আবারও আড্ডা দেওয়া যাবে। তার কথায় সায় জানালো ওরা সবাই। সায়ন চৌধুরী সবাইকে নিয়ে চলে গেল ভিতরে। আজ আর কেউ রেস্টুরেন্টে গেল না, কেননা আশিক ছেলেটা আজ আগে ভাগেই ভিতরে সবার সব রকমের পছন্দের মতো খাবারের ব্যবস্থা করেছে। এরপরও সায়ন চৌধুরী যেতে যেতে আশিককে ডেকে জিজ্ঞাসা করলো, ভেতরে সব ঠিকঠাক আছে তো? আশিক তাকে আশ্বাস দিয়ে জানালো, জি ভাই। রঙিন আলোকসজ্জায় সজ্জিত হোটেলের বিশাল এক ডাইনিং রুমে একত্রে বসেছে চৌধুরী পরিবার। সামনে রয়েছে হরেক রকমের বাহারি খাবার। সবাই সবার মতন খাচ্ছে, কিন্তু কিচ্ছুটি মুখে তুলতে পারছে না রাত্রিপ্রিয়া। তার কাছে সব কিছু তিতো লাগছে। হঠাৎ শরীরটাও ম্যাজম্যাজ করছে, চোখ টলমলো করছে। জ্বর আসবে বোধহয়। এই মুহূর্তে খাবারের গন্ধে গা গুলিয়ে আসছে মেয়েটার। তাইও চটজলদি উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। মেয়েকে কিচ্ছুটি না খেয়ে হঠাৎ দাঁড়াতে দেখে আনোয়ার সাহেব তৎক্ষণিক জানতে চাইল, কি হবে আম্মা, খাবার রেখে উঠলি কেন? কোনো অসুবিধা? খেতে ইচ্ছে করছে না বাবা। কেন, কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগছে? শরীর একটু খারাপ লাগলেও তা প্রকাশ করলো না রাত্রিপ্রিয়া। সবাই আবার তাকে নিয়ে অহেতুক চিন্তা করবে এই ভেবে সবটা এড়িয়ে গেল ও। বলল, না না, আমি ঠিক আছি বাবা। আনোয়ার সাহেব স্বস্তি পেল। এর মধ্যে তানিয়া চৌধুরী বলল, তুমি তো কিছুই খেলে না মা, আমার কাছে আসো, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মামুনি, সন্ধ্যায় অনেক খেয়েছি তো, এখন আর খেতে ইচ্ছে করছে না, আমি রুমে গেলাম। বলতে বলতে নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। কেউ আর মেয়েটাকে জোর করলো না। ওরা নিজেদের মতন আবার হাত চালালো। কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ল সায়ন চৌধুরীর। স্থির টলমলে চোখ মুখ দেখে এর আগেও একবার জানতে চেয়েছে শরীর খারাপ লাগছে কিনা, কি হয়েছে ইত্যাদি। কিন্তু মেয়েটা তাকে এমনভাবে ইগনোর করলো যেন চেনেই না তাকে। সেই ঘটনা এখনো ধরে বসে আছে সে। সায়ন চৌধুরীকে এরপর আশপাশ ঘেঁচতে দেয়নি, নিজেও থেকেছে দূরে দূরে। ফোঁস করে শ্বাস টানলো সায়ন চৌধুরী। নিজের অর্থ খাওয়া প্লেট রেখে দিয়ে সেও উঠে দাঁড়ালো। রাত্রে রেখে যাওয়া খাবার প্লেটটা হাতে নিয়ে সেও রুমের দিকে রওনা হলো। সবাইকে একবার বলে গেল, তোমরা সবাই খেয়ে নাও, আমি রাতের সাথে খেয়ে নিব। ওর মেবি কিছু একটা অসুবিধা হয়েছে, আমি দেখছি। নেতা সাহেবের এরকম আচরণে মিটমিট করে হেসে উঠল সায়ন ও নয়ন। বড়রা মুগ্ধ চোখে দেখলো একজন দায়িত্বশীল পুরুষকে। এরপর তারা কেউ কিচ্ছুটি বলল না। সায়ন চৌধুরী এইরকমই। এই যে সবার মাঝ থেকে উঠে গিয়ে বইয়ের জন্য খাবার নিয়ে গেল, বলে গেল সরল কিছু উক্তি। এতে কে কী বললো, কে কী ভাবলো, এতে কিচ্ছু যায় আসে না তার। সায়ন চৌধুরী কাউকে তোয়াক্কা না করে স্বাভাবিকভাবেই নিজেও স্ত্রীর পিছু নিল। মেয়ের এই সুখ দেখে আনোয়ার সাহেবের চোখ ভরে উঠল। তার মা মরা মেয়েকে সায়ন চৌধুরী ভীষণ যত্নে রাখে, তার প্রমাণ আরও একবার নিজ চোখে পেল সে। ভিতর থেকে দরজা আটকে বসে আছে রাত্রিপ্রিয়া। খাবার হাতে নিয়ে দরজার সামনে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আছে সায়ন চৌধুরী। বারবার দরজায় টোকা দিয়ে অনুরোধ করছে বউকে, দরজা খোলো রাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তবু ভিতর থেকে কোনো জবাব আসছে না। এতে ভয় বাড়ল সায়ন চৌধুরীর। অজানা আশঙ্কায় অস্থির হয়ে পড়ল ছেলেটা। তবুও বারবার ডাকছে, রাত, এই রাত, দরজা খোলো প্লিজ, সরি বউ। নো রেসপন্স। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে তাড়াহুড়ো করে দরজার লক খুলল সায়ন চৌধুরী। এতক্ষণ নিজের কাছে চাবি থাকা সত্ত্বেও দরজা খোলেনি সায়ন চৌধুরী, কেননা অভিমানিনী বইয়ের অভিমান উপভোগ করতে চেয়েছে সে। উপভোগ করতে চেয়েছে সম্পর্কের দুষ্টু মিষ্টি কিছু খুনসুটি।
কিন্তু যেই দেখা গেল বারবার ডাকার সত্ত্বেও বউ কথা বলছে না, দরজাও খুলছে না, এতেই তত্তর করে তার ভয় বাড়ল। আর অপেক্ষা করা গেল না। তাড়াহুড়ো করে ভিতরে গিয়ে রাত্রি প্রিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্বস্তি পেল ছেলেটা। এতক্ষণে আটকে রাখা শ্বাসটা ছাড়ল অবলীলায়। ভিতরে সায়ন চৌধুরীর অস্তিত্ব অনুভব করতেই ফুঁসে উঠল রাত্রিপ্রিয়া। সে শোয়া থেকে চট জলদি উঠে বসল। এরপর কটমট কণ্ঠে বলল,